সবাইকে আবার একবার স্বাগতম জানাই আপনাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আমরা জানি বাংলা এবং ইংলিশ প্যাডাগজি আমরা প্রত্যেকদিন ক্লাস চলছে সিরিজ ওয়াইজ। তো আজকে আমরা এই সেটের 11 নম্বর সিরিজ আমরা চলছি। কতটা সিরিজ আপনাদের লাগে আপনারা বলবেন, আপনারা বাড়তে যাচ্ছেন, আমরাও চলছি ভাই। তো 11 নম্বর সেট আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো এই সেটের কি কি প্রশ্ন হচ্ছে আমরা দেখার চেষ্টা করব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করবেন। আপনারা যদি আমাদের সঙ্গে প্র্যাকটিস না করেন কোনো লাভ হবে না, কারণ আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা ক্লাসগুলো করাই। আমরা প্রথমে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন এমসিকিউ গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এবার আমরা বাংলা এবং ইংলিশ প্যাডাগজি একসঙ্গে মার্চ করে আমরা এবার কন্টিনিউ করার চেষ্টা করছি। তো এবারে আপনারা এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবেন আমাদের সেট নাম্বার 11-এর। তো এই সেট নাম্বার 11 থেকে আমরা যা দেখতে পাচ্ছি, এবং এই প্রশ্নের কারেক্ট আনসার কার কোনটা সঠিক হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। তো চলো আমরা দেরি না করে প্রথম প্রশ্ন আমরা চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট টু এনহ্যান্স স্পিকিং স্কিল অফ চিলড্রেন? নিম্নলিখিত কোনটি শিশুদের কথা বলার দক্ষতা বৃদ্ধিতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? এবার আমরা কম গুরুত্বপূর্ণটা আমরা দেখবো 11। তো আমরা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। তো দেখি, অর্গানাইজিং ডিসকাশন অন এ গিভেন টপিক, লিসেনিং প্যাশনেটলি টু চিলড্রেন টক, giving them an opportunity to express their feelings and base, asking close-ended questions। তো এখানে স্পিকিং দক্ষতার ক্ষেত্রে এখানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কোনটি? তো এখানে কম গুরুত্বপূর্ণ দেখি, আমরা সবসময় জানি যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চন মানে কি স্যার? মানে যে কোয়েশ্চনগুলো একটা মাত্র উত্তর হয়, যেগুলার একটি মাত্র উত্তর হবে সেটাকে বলা হবে ক্লোজ এন্ডেড। ঠিক আছে, তো যেটার একটি মাত্র হবে এটাকে বলা হবে কি? ক্লোজ এন্ডেড, একটা মাত্র উত্তর। তো ক্লোজ এন্ডেড জেনারেল নেগেটিভ ওয়ার্ড। তো ক্লোজ এন্ডেড এর মাধ্যমে কি হয়? ক্লোজ এন্ডেড এর মাধ্যমে আমাদের কি হচ্ছে না, আমাদের ছাত্রদের মানে জ্ঞানটা বিকশিত হয় না, তাদের মধ্যে তারা চিন্তা ভাবনা করার সুযোগ পায় না। ঠিক আছে, তারা নিজে থেকে যে কোনো কিছু চিন্তা করবে, সৃজনশীলতা করবে, শক্তিবৃদ্ধি করবে, এটা হয় না। এটা প্রশ্নটা তো মানে কি বলবো, যদি জানা থাকে উত্তরটা বলতে পারবো, জানা না থাকলে বলতে পারেন। ফ্যাক্ট বেসড কোয়েশ্চন, ইয়েস, শব্দটা মনে হচ্ছিল না, ফ্যাক্ট বেসড কোয়েশ্চন। যদি আপনার উত্তর জানা থাকে তো আপনি বলতে পারবেন, যদি জানা না থাকে তাহলে আপনি বলতে পারবেন না। তো এই ক্লোজ এন্ডেড কোয়েশ্চনের মাধ্যমে তাদের মানে কথা বলার বেশি সুযোগ দেওয়া হয় না। একটা প্রশ্ন করলেন, যদি উত্তরটা জানা থাকে তো বলতে পারবে, আর যদি জানা না থাকে তাহলে সে বলবে না। এখানে তার যে নিজস্ব চিন্তা ভাবনা থেকে কোনো কিছু বলার তার এখানে কোনো সুযোগ বা সুবিধা থাকে না। তো আস্কিং ক্লোজ এন্ডেড কোয়েশ্চনের মাধ্যমে তাদের স্পিকিং স্কিলটা ডেভেলপড হয় না। সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বা লিস্ট গুরুত্বপূর্ণ যদি বলি, এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 4। চলো 107। At primary level, literature is helpful in developing language of learners as। প্রাথমিক স্তরের সাহিত্য শিক্ষার্থীদের ভাষা বিকাশে সহায়ক, তার কারণ কি? প্রাথমিক স্তরে যে সাহিত্যগুলো রয়েছে এই সাহিত্যগুলো শিক্ষার্থীদের ভাষা বিকাশে অনেক সহায়ক হয়। তার কারণ হচ্ছে it is a good basis for the only expansion of vocabulary only। আচ্ছা, প্যাডাগজিতে অনলি দেখবো ভাই, অনলি দেখবো মানে এটা খাটো, অনলি দেখলে সেটা কারেক্ট আনসার হয় না। আপনাদের বারবার বলছি, মনে আছে আপনাদের। ইট এনকারেজ দ্য লার্নার্স টু কমপ্লিট দ্য ওয়ার্কশিট বেসড অন ইট। এ সম্পর্কিত ওয়ার্কশিট সম্পূর্ণ করতেই হবে, ম্যান্ডেটারি ওয়ার্কশিট সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, এই ধরনের সাহিত্য দ্বারা সম্বলিত একটি প্রামাণ্য উপাদান। ইট ডেভেলপস টিচার ইন্টারপ্রেটেটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল এবিলিটিস। ইয়েস, প্রাথমিক স্তরে সাহিত্য শিক্ষার্থীদের ভাষা বিকাশে সহায়ক করে। এটা শিক্ষকরা যখন ব্যাখ্যামূলক আচরণ করবেন, বা তারা যখন সৃজনশীল আচরণ করবেন, ক্রিয়েটিভিটি যখন দেখাবেন, বা তাদের মধ্যে যখন সমালোচনামূলক দক্ষতা বৃদ্ধি পাবে, ক্রিটিক্যাল থিঙ্কিং বিকাশ হবে, তখন আমরা বুঝতে পারবো যে সেটা ভাষা বিকাশ হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। A teacher prepares a worksheet and removes every 17th word from the text। তিনি কি করলেন, একটা ওয়ার্কশিট তৈরি করলেন এবং প্রত্যেক 17 নম্বরে যে টেক্সটটা আছে ওইটা মিটিয়ে দিলেন। যেমন এখানে দেখুন 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই যে 17টা আমি এখান থেকে মিটিয়ে দিলাম। তারপর আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আবার এখানে যে শব্দটা থাকবে এটাও তিনি মিটিয়ে দিলেন। এই ধরনের সম্পূর্ণটা একটা প্যাসেজ তিনি বা একটা অনুচ্ছেদ তিনি দিলেন। Then she asked the learners to read the text. After that, they were asked to complete the worksheet with the missing words. The task sheet given। এখন যদি বলে যে সম্পূর্ণ প্যাসেজটা তোমরা পড়ার পরে এই যে আমি যে মিসিং রাখলাম 17 নম্বর পরে
সতেরোটা পরে পরে যে আমি একটা একটা খালি জায়গা রাখলাম, তো খালি জায়গাতে কি বসবে এটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো এই যেখানে তিনি একটা টেস্ট নিলেন, তাদেরকে ওয়ার্কশিটে পূরণ করেছে বলে এটা কি ধরনের কাজ, এটা ওপেন টেস্ট, স্পিকিং টেস্ট, রাইটিং টাস্ক নাকি ক্লোজ টেস্ট, এটাকে আমরা কি বলবো স্যার? 108, এটাকে বলা হবে ওপেন টেস্ট। ওপেন টেস্ট মানে খোলা কাজ, যে তোমাদের কাছে দিয়ে দিলাম, তোমরা এখানে তোমাদের মনের ইচ্ছা মতো যা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তোমরা বসাতে পারো। এর রিলেটেড তোমরা বসাবে অ্যাপ্রোপ্রিয়েট, আর একটা শব্দ তো নাও বসাতে পারে, একটা শব্দ অনেকগুলো মিনিং আছে, তো সেই মিনিং অনুযায়ী তার যা ভালো মনে হবে সেই জিনিসটা এখানে বোঝাবে। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মিন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, একশো নয়। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি কি হবে স্যার কারেক্ট আনসার? এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, আপনারা একটু বলার চেষ্টা করুন। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মানে ভাষার শব্দ এবং তার অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নাই, কোনো কিছুর বিচার বিবেচনা এবং নির্দিষ্ট কারণে সেটা নির্ধারিত হবে, এটি যুক্তিসঙ্গত কারণে নির্ধারিত, কাকতালীয় নয়, শব্দ এবং অর্থের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। তো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসে পুরো কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করছি। আমরা আরবিট্রারি মানে কি, আরবিট্রারি মানে হচ্ছে যেখানে শব্দ এবং তার অর্থের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দেয়ার ইজ নো ইনহারেন্ট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ এন্ড দেয়ার মিনিং, তার শব্দ এবং অর্থের সঙ্গে যখনই কোনো সম্পর্ক থাকবে না, তখন সেটাকে আমরা কি বলতে পারি স্যার? সেটাকে আমরা বলতে পারি আরবিট্রারি। চলো, the teacher observed that Parveen could not write a paragraph on her own even after brainstorming the topic. However, she is able to write it under adult or peer guidance. This guidance is called, শিক্ষক লক্ষ্য করলেন যে প্রবীণ বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করার পরও নিজে একটি অনুচ্ছেদ লিখতে পারেনি, কিন্তু প্রাপ্তবয়স্ক বা সহপাঠীর সহায়তায় সে লিখতে পেরেছে। এই সহায়তাকে কি বলে? আচ্ছা, প্রবীণ হচ্ছে একজন ছাত্র, সে বিষয়টা খুব ভালো করে বুঝতে পারলো, চিন্তা ভাবনা করতে পারলো, কিন্তু সে লিখতে পারলো না, কিন্তু তাকে একজন প্রাপ্তবয়স্ক বা একজন সহপাঠী তাকে সহায়তা করে দিল, তখন সে লিখে দিল। এই যে সহায়তাটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 1110 কি বলতে পারি স্যার? আমরা নাম শুনেছি স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংটা কে দিয়েছিলেন ভাই? স্ক্যাফোল্ডিংটা দিয়েছিলেন ভাইগোটস্কি। ভাইগোটস্কি বলেছিলেন যে কেউ যদি কোনো একটা কাজ একা করতে পারে না, যদি কোনো একজন ব্যক্তি তাকে একটু সাহায্য করে দেয়, সে যদি কাজটা করে দেয়, সুতরাং তাকে এই যে সাহায্য করাকে কি বলা হয়? স্ক্যাফোল্ডিং। এটা কে বলেছেন? ভাইগোটস্কি। এবং এই যে প্রাপ্তবয়স্ক বা সহপাঠী ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে যদি প্রশ্ন আসে, প্রাপ্তবয়স্ক বা সহপাঠী ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে, এটাকে বলা হয় এমকেও, মোর নলেজেবল আদার্স। অন্যরা থেকে যে বেশি জানে তাকে বলা হয় মোর নলেজেবল আদার, এমকেও। তো প্রাপ্তবয়স্ক বা সহপাঠী বলতে বোঝাবে এমকেও, সহায়তাকে বলা হবে এখানে ভাইগোটস্কির ভাষায় অ্যাকর্ডিং টু অপশন স্ক্যাফোল্ডিং হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। স্ক্যাফোল্ডিং এর বাংলা নাম এখানে স্ক্যাফোল্ডিং দেওয়া আছে, কিন্তু আপনারা অনেক সময় স্ক্যাফোল্ডিং এর বাংলা নাম অন্যটা দেখতে পারবেন, যেমন ভাড়া। স্ক্যাফোল্ডিং এর বাংলা নাম রয়েছে একটা ভাড়া, এটা মনে রাখবেন। বাংলা পরীক্ষায় যখন যাবেন বাংলা প্যাডাগজিতে কিন্তু স্ক্যাফোল্ডিং শব্দটা নাও দেখতে পারেন, এখানে ভাড়া লেখা থাকতে পারে। The purpose of a textual exercise is not only, পাঠ্যভিত্তিক অনুশীলনের উদ্দেশ্য নয়। পাঠ্যভিত্তিক অনুশীলনের উদ্দেশ্য নয় কোনটি স্যার? 111 গিভ এক্সপোজার টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার সুযোগ করে দেওয়া, অপরচুনিটি দেওয়া, ভালো ব্যাপার। ডেভেলপ ক্রিয়েটিভিটি এবং লার্নার, ছাত্রদের সৃজনশীলতা বিকাশ করা, ক্রিয়েটিভিটি বড়িয়া হয়। প্রোভাইড অপরচুনিটি টু এক্সপ্রেস দেমসেলফ, নিজেকে প্রকাশ করার জন্য সুযোগ সুবিধা দেওয়া, বহুত বড়িয়া। মেমোরাইজ দ্য কোয়েশ্চেন, মেমোরাইজ মানে মুখস্থ করা, আমরা কখনো কি করি না, ছাত্রদেরকে মুখস্থ করাই না, তো মুখস্থ করাই না এটা হচ্ছে ক্যান্সেল। তো এখানে কোনটা নয়, হুইচ ইজ নট কারেক্ট রিগার্ডিং দিস, কোনটা উদ্দেশ্য নয়, তো নয় কোনটি মুখস্থ করানো। তো অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে আমাদের হয়ে গেল কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের সেট আপনাদের কতটুকু কাজে লাগছে বা হেল্প করছে সেটা অবশ্যই আমাদের জানাতে বলবেন না। ছোট ছোট ক্লাস দিচ্ছি। ইন দ্য মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুম লার্নার্স ক্যান ইন্টারেক্ট। ইন দ্য মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুম লার্নার্স ক্যান ইন্টারেক্ট, বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যোগাযোগ করতে পারে। বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারে, কিভাবে যোগাযোগ করতে পারে? 112 শুধুমাত্র
শুধুমাত্র শুধুমাত্র তিনটা শুধুমাত্র আমরা কাটলাম। ঠিক আছে স্যার, একটাই অপশন বেঁচে থাকলো, নিজেদের ভাষা এবং একাধিক ভাষার মিশ্রণ ব্যবহার করা। বাকি কি ব্যাপার কি কিছু বুঝলাম না, ডাইরেক্ট শুধুমাত্র আছে, আমরা ডাইরেক্ট কেটে দিলাম, কারেক্ট আনসার জীবনই হবে না। সুতরাং তিনটা অপশন কাটলাম, তো অপশন নাম্বার 3 এখানে বেঁচে থাকলো, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি স্যার কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চন, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেটেড টু। ডায়াগনস্টিক পরীক্ষা নেওয়া হয় কেন নেওয়া হয় স্যার? জাজ দ্য স্টুডেন্ট ক্যাপাবিলিটি না, জাজমেন্ট করা হয় সামেটিভ অ্যাসেসমেন্টের সময়। জাজমেন্ট কখন করা হয়? যখন সামেটিভ অ্যাসেসমেন্ট করি তখন আমরা ছাত্রদেরকে জাজ করি, বিচারযোগ্য করা হয়। কি হবে? ফাইন্ড আউট ডেফিসিয়েন্সি অফ দ্য স্টুডেন্টস উইথ এ ভিউ টু প্ল্যানিং রেমেডিস। ছাত্রদের দুর্বলতাকে শনাক্ত করতে হবে এবং প্রতিকারমূলক পরিকল্পনার ব্যবস্থা করতে হবে। তার যে দুর্বলতাগুলো রয়েছে এগুলাকে শনাক্ত করে প্রতিকারমূলক পরিকল্পনার একটা ব্যবস্থা করা দরকার। নির্দিষ্ট কর্মসূচির জন্য প্রার্থী উপযোগী বাছাই করা, পরীক্ষা নেওয়া না। ভাই তো কারেক্ট আনসার অপশন 2 হবে কারেক্ট আনসার। শিক্ষার্থীর কোথায় দুর্বল আছে ওগুলোকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে প্রতিকারমূলক পরিকল্পনা ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে 114, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ গিভস মোর ইম্পর্টেন্স টু। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কার উপর বেশি গুরুত্ব দেয়? স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কার উপর বেশি গুরুত্ব দেয়? রিডিং এন্ড রাইটিং, স্পিচ এন্ড রাইটিং, স্পিচ এন্ড রিডিং, রিডিং অনলি না স্পিচ অনলি? কোয়েশ্চন নাম্বার 114 কি হচ্ছে বলুন আপনার? 114 কি হবে? রিডিং এবং রাইটিং এর উপর স্ট্রাকচারাল অ্যাপ্রোচ গুরুত্ব দেয়, কারণ হচ্ছে একটা ভাষার গঠনগত দিকটা দেখতে গেলে আমাদের রাইটিং তো লাগবেই স্যার। রাইটিং ভাষা লিখতে গেলে ভাষার গঠনগত কাঠামো তো আমাদের জানতে হবে, এই জন্য রাইটিং হবে পঠন এবং লিখন এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। Which among the following does not come under meaning based activities? নিচের কোনটি অর্থভিত্তিক কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়? মিনিং বেসড কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি? রিডিং আউট এভরি ওয়ার্ডস অ্যালাউড এন্ড ট্রান্সলেটিং ইট, ইন্টারেক্টিং উইথ দ্য টেক্সট, ইউজিং প্রিভিয়াস নলেজ, reading the text and then narrating the same to pairs. অর্থভিত্তিক কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি? 115, মিথস্ক্রিয়া করা মানে কি স্যার? ইন্টারেক্টিং করা। বহুত বড়, ইন্টারেক্টিভ করলে অর্থভিত্তিক হবে। পূর্বজ্ঞান ব্যবহার করতে হবে, ইউজিং প্রিভিয়াস নলেজ। পাঠ্যতে পড়ে সহপাঠীদের কাছে বর্ণনা করতে হবে, এটাও ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা শব্দ জুড়ে জুড়ে পড়তে হবে এবং তার অনুবাদ ট্রান্সলেট করতে হবে। এখানে তো ট্রান্সলেট বলছে না, এখানে বলেছে মিনিং বেসড। যদি এখানে ট্রান্সল্যাঙ্গুয়েজ যদি থাকতো তাহলে ট্রান্সলেট হতো, এখানে ট্রান্সলেটের কোনো ব্যাপারই নেই। সুতরাং কোনটা নয়? হুইচ ইজ নট, তো অপশন নাম্বার 1 ইজ নট, তো নট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার 1। This comprehension is the skill of reading a speech of text closely or intensively for the purpose of extracting specific information from the text. This comprehension হলো পাঠ্যাংশ গভীরভাবে পড়ে নির্দিষ্ট তথ্য বের করার দক্ষতা। আমরা যখন কোনো একটা পাঠ্যক্রম পড়ে পাঠ্যাংশ পড়ে গভীরভাবে তার তথ্যটা খুঁজে বের করি, এটাকে আমরা কি ধরনের কম্প্রিহেনশন বলতে পারি? 116, 116 এটাকে বলা হয় ইনফারেন্সিয়াল কম্প্রিহেনশন। It is a type of writing in which the teacher provides a situation and helps the class to prepare it. এটি এমন একটি লিখন ব্যবস্থা যেখানে শিক্ষক একটা পরিস্থিতি দেন এবং শ্রেণীকে তা প্রস্তুত করতে সাহায্য করেন। শিক্ষক এখানে এমন একটা পরিস্থিতি দেবেন এবং শ্রেণীকে তা প্রস্তুত করতে তিনি কি করবেন? সাহায্য করবেন, যে শ্রেণীটা যাতে করে প্রস্তুত হয়। শিক্ষক ধারাবাহিকভাবে প্রতিক্রিয়া, নির্দেশনা এবং ধারণার বিস্তারে তিনি এই ক্ষেত্রে সহায়তা করবেন। এটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 117। শিক্ষক কি করবেন? শিক্ষক এখানে একটা পরিস্থিতি দেবেন এবং এই পরিস্থিতির উপর ভিত্তি করে তারা যেন সেটা প্রস্তুত করে। শিক্ষক ধারাবাহিকভাবে এটা প্রতিক্রিয়া, নির্দেশনা এবং ধারণা সবসময় দিতে থাকবেন। তো এটা হবে গাইডেড রিডিং।
এটা গাইডেড, এখানে যেহেতু লিখনের কথা বলা হয়েছে সুতরাং এটা হবে গাইডেড রাইটিং হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার 117। ক্লিয়ার? কারণ শিক্ষক সবসময় গাইড করছেন, তো প্রথমে ধারাবাহিকভাবে প্রতিক্রিয়াও দিচ্ছেন, নির্দেশনাও দিচ্ছেন, ধারণার বিস্তারে সাহায্য করছেন। মানে শিক্ষক মানে লেগে আছেন কোনটার পর কি হবে, কি করলে ভালো হবে, কি করলে কি হবে, এগুলো ছাত্রদের সবসময় গাইড করতে যাচ্ছেন। A teacher asked the students of class 5 to read the text thoroughly. Then she asked them to answer the question with reference to the context. In this process, she is encouraging students for একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি পাঠ ভালোভাবে পড়তে বলেন, যে ক্লাস 5 এর একটা বই, তোমরা খুব ভালোভাবে পড়ো, রুক যা ভাই কাকা যা রুক যা, ভালোভাবে পড়তে বললেন ক্লাস 5 এর একটা বই। এরপর তিনি তাদের প্রসঙ্গ ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে বললেন। এর মাধ্যমে তিনি শিক্ষার্থীদের যে ধরনের পাঠে উৎসাহ করছেন তা হলো ইন্টেনসিভ স্কিমিং নাকি ইন্টেনসিভ রিডিং। কোয়েশ্চন নাম্বার 118 এটা কি বলবো? পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি পাঠ তিনি ভালোভাবে পড়তে বলেন, যে পাঠটা তোমরা ভালোভাবে পড়ো। এরপর তিনি তাদের প্রসঙ্গক্রমে প্রশ্নের উত্তর দিতে বললেন। রেফারেন্স টু দ্য কন্টেক্সট হিসাবে তিনি শিক্ষার্থী যে ধরনের পাঠে উৎসাহ করেন, যে তোমরা একদম এটাকে বলা হবে কি বলা হবে স্যার, মনোযোগ দিয়ে যদি আমরা না পড়ি তাহলে কিন্তু শিক্ষক এখান থেকে যা হঠাৎ যদি প্রশ্ন করেন তাহলে তোমরা পারবো না। তো খুবই মনোযোগ দিয়ে গভীরভাবে অর্থটা ভালো করে বুঝে আমাদের পড়তে হবে, এটাকে বলা হবে ইন্টেনসিভ রিডিং ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন 118। The term comprehensible input is associated with comprehensible input, এই যে পরিভাষা এটা কে দিয়েছিলেন, বা এই যে টার্ম বা নামটা কম্প্রিহেন্সিবল ইনপুট এই নামটা কে দিয়েছিলেন যদি আমরা বলি স্টেফেন ক্রাশন একজন লিঙ্গুইস্টিক ভাষা বিজ্ঞানী, আমরা বলতে পারি ভাষা মনোবিজ্ঞানী বলা যায়। তো এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ওয়ার্ডটা দিয়েছিলেন। আমরা স্টেফেন ক্রাশনের থিওরিতে সম্পূর্ণটা দেখেছি। Which one of the following is not a sub-skill of reading? নিচের কোনটি রিডিং এর উপদক্ষতা নয় বা সাবস্কিল নয়? ট্রান্সক্রিপ্টিং, কানেক্টিং, প্রেডিক্টিং, সিনথেসাইজিং, কোনটা হবে? কোয়েশ্চন নাম্বার 120। ট্রান্সক্রিপ্ট করা, প্রেডিক্ট করা, সিনথেসাইজিং করা, এই সবগুলো হচ্ছে রিডিং এর সাব স্কিল। কিন্তু কানেকশন করা বা জোড় লাগানো এটা কিন্তু রিডিং এর সাব স্কিল নয়। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 2। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি পরীক্ষায় দেখতে পাবেন। পরবর্তী সেটের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী আরেকটা সেট নিয়ে হাজির হব এবং তার পরবর্তী সময়ে আমরা ম্যারাথন ক্লাস আপনাদের জন্য প্রোভাইড করব। 2-4টা ম্যারাথন ক্লাস আপনারা পাবেন। তো এই ক্লাসগুলো খুব ভালো করে দেখতে থাকুন, আপনাদের পরীক্ষায় যথেষ্ট কাজে আসবে। এবং সেটের পরীক্ষার বাংলা ভাষার জন্য আমরা যে মক টেস্টগুলো তৈরি করেছি, বেশ কিছু মক টেস্ট আপনাদের ফ্রি দেওয়া হয়েছে সহজগুরু অ্যাপে। সহজগুরু অ্যাপে আপনারা ফ্রি মক টেস্ট, ফ্রি প্র্যাকটিস সেট অনেকগুলো দেওয়া আছে। আপনি এখনই সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা কোর্স চলে আসবে, দেখবেন আপনি অলরেডি কোর্সে জয়েন হয়ে গেছেন ফ্রি অফ কোস্টে। তখন আপনি এখানে এই ডেইলি মক টেস্ট, ফ্রি মক টেস্ট এটা দিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী আর অন্য একটা ক্লাসে আপনাদের সঙ্গে কথা বলবো, অন্য একটা সেটে বা অন্য একটা ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।